সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাজী জহুরুল হক কলেজের অনন্য আয়োজন অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে সমাজবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব এবং এটি বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যাগুলোর মধ্যে একটি। আজকে যে বিষয়টি আলোচনা করব তার পূর্বে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সেটি হলো যে গতদিন তোমাদের জন্য সমাজবিজ্ঞানের যে সমস্যাটি পড়িয়েছিলাম সেই সমস্যাটি থেকে একটা কুইজ প্রশ্ন বা ক্লাস টেস্টের ব্যবস্থা করেছিলাম অনলাইনের মাধ্যমে। তো সেখানে গুটি কয়েক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমি যে প্রশ্নটি দিয়েছি সেই প্রশ্নটি অনেকেই সিন করেছে, প্রায় 50 জন সিন করেছে, কিন্তু সর্বসাকল্যে পরীক্ষাটি দিয়েছে অনলি 19 জন শিক্ষার্থী। তাহলে তোমরা যদি এই ধরনের কাজগুলোতে অংশগ্রহণ না করো, এই ধরনের কাজগুলো যদি তোমরা যদি না দেখো, তাহলে তোমরাই কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেখো, শিক্ষা প্রতিষ্ঠান যখনই খোলো সেই পর্যন্ত আমাদের কিন্তু অনেক ক্লাস হয়ে যাবে এবং গতানুগতিক ধারায় যেভাবে ক্লাসগুলো হচ্ছে এবং যেভাবে টিউটোরিয়াল পরীক্ষা বলো, ক্লাস টেস্ট পরীক্ষা বলো, আমি প্রতিনিয়ত আমার সাবজেক্টের বিষয়ে তোমাদেরকে আপডেট রাখার চেষ্টা করছি, কিন্তু তোমরা কোনোভাবেই সাহায্য সহযোগিতা করতেছ না। এটা তোমরাই ক্ষতিগ্রস্ত হবে এক সময়। যাই হোক, আমি বলবো যে আজকের এই ক্লাস শেষে তোমাদের জন্য আবার আগামী ক্লাসের আগে যে কোনো দিন ক্লাস টেস্টের ব্যবস্থা করব। তো আমি আশা করি সেই ক্লাস টেস্টে তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করবে। তোমরা কেন এগুলো করো না, অংশগ্রহণ করো না, এই বিষয়টা আমি বা আমরা এই বোধগম্য নয়। এর পূর্বে আইসিটি ছাড়াও তোমাদের জন্য এরকম অনলাইন ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করছিল, সেখানে গুটি কয়েক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাহলে তোমাদের এই অনীহা কবে দূর হবে? তোমরা অনলাইনে থাকো, দেখো, সব কিছু করো, কিন্তু নোটিশগুলো দেখতেছো, কিন্তু সেগুলো তো অংশগ্রহণ করো না। কয়েক মিনিট সময় লাগে। প্রশ্নটা তবে আজকে যে ক্লাসটি করাবো এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের মোটামুটি হয়তো 15 মার্কের একটা ক্লাস টেস্ট নেব। সেখানে তুমি নাম, রোল দিয়ে সাবমিট করলেই তুমি তোমার প্রশ্ন পাবে। সেখানে প্রশ্নগুলো ক্লিক দেবে, জাস্ট ক্লিক দেবে। এই ক্লিক দেওয়াতেই এত অনীহা, এত সময় তোমাদের লাগে বা বুঝতে পারি না তোমরা কেন এই কাজগুলো করো না। আমাদের প্রশ্নগুলো করতে কিন্তু সময় লাগে, অনেক সময় লাগে। তো যাই হোক, আমি আশা করব তোমরা পরবর্তী ক্লাসের উপর ভিত্তি করে যে কুইজ টেস্ট বা ক্লাস টেস্টগুলো নেওয়া হবে অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। আর যারা লাইভে নেই তারা লাইভে আসার চেষ্টা করো। এখন তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ অংশ বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত পড়তেছি যে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এই অধ্যায়টির বেশ কয়েকটি সামাজিক সমস্যা সম্পর্কে জেনেছি আমরা। বেকারত্ব জেনেছি, তারপরে জনসংখ্যা বৃদ্ধি কারণ প্রভাব প্রতিকার করেছি, যৌতুক প্রথার প্রভাব প্রতিকার এবং এর কারণ কি সেই অংশটুকু করেছি। আজকে আমরা পড়ব পরিবেশগত সমস্যা। দেখো, পরিবেশ মানব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। পরিবেশ মূলত দুই ভাগে বিভক্ত বা দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ আর একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তবে মানব সৃষ্ট পরিবেশ এর তুলনায় প্রাকৃতিক পরিবেশের গুরুত্বটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি।
এখন পরিবেশ বলতে আমরা যা বুঝি সচরাচর আমাদের চারপাশে যা কিছু আছে এর সমষ্টিটাই মূলত কি পরিবেশ। আমরা এটা অনেক দিনের আগেকার যে পরিবেশের যে সংজ্ঞা সেই সম্পর্কে বলি, কিন্তু বর্তমান বা তুমি এখন দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী, তাই তোমার পরিবেশের সংজ্ঞার ক্ষেত্রেও কিন্তু কি আপডেট হতে হবে। তো পরিবেশের সংজ্ঞায় বলা হচ্ছে যে পরিবেশের যে সকল উপাদান আছে সেই সকল উপাদানগুলোর সাথে পৃথিবীতে বসবাসরত যে জীবকুল এর যে পারস্পরিক সম্পর্ক একেই মূলত বলা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশের যে কয়েকটি উপাদান আমরা আজকে পড়ব তার মধ্যে আছে পানি, বায়ু, মাটি এবং শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমত দেখব কি বায়ু, তারপরে দেখব শব্দ, তারপরে দেখব মূলত মাটি এবং সর্বোপরি দেখব কি পানি। তাহলে পরিবেশের এই চারটি উপাদান সম্পর্কে আমরা কি আজকে জানবো। এখন এই চারটি উপাদান কি জানবো আমরা প্রথমেই পড়ছি কি যে বলে নিই যে পড়ছি আমরা বাংলাদেশের সামাজিক সমস্যা। তাহলে বায়ু কি আমাদের জন্য সমস্যা? মাটি কি আমাদের জন্য সমস্যা? শব্দ কি আমাদের জন্য সমস্যা? পানি কি আমাদের জন্য সমস্যা? পৃথিবীর যে এই চারটি উপাদানের কথা বললাম, এই চারটি অপরিহার্য উপাদান, এই চারটি পরিবেশের একটি অপরিহার্য উপাদান, এটি কি আমাদের জন্য সমস্যা? না, এটি আমাদের জন্য সমস্যা না, এটি আমাদের জন্য অত্যন্ত উপাদেয় এবং গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এই উপাদানগুলো বিভিন্ন কারণে আমাদের জন্য সমস্যার সৃষ্টি বা আমাদের কারণেই আজকে এগুলো আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এগুলো একটু বিরূপ প্রভাব বিস্তার করছে। সেই বিষয়গুলোই আজকে আমরা জানবো। অর্থাৎ আমরা যে উপাদানগুলো দেখলাম পরিবেশের, এই উপাদানগুলোর মধ্যে দেখলাম মোটামুটি বায়ু, শব্দ, পানি, মাটি, এই যে চারটি উপাদান দেখলাম, এই চারটি উপাদান এর যে বিরূপ প্রভাব আমাদের জীবনে সৃষ্টি করছে, কি কারণে, এর প্রতিকার কি, এর প্রভাবটা কি, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি আমরা জানবো এটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানার জন্য বেশ গুরুত্বপূর্ণ, জ্ঞানের জন্য এটি একটি পাঠ্য বিষয় হিসেবে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে দেখি আসলে বায়ু। বায়ু কি? এটি পরিবেশের একটি অন্যতম অপরিহার্য উপাদান। বায়ু বা বাতাস ছাড়া আমরা পৃথিবীতে কেউ এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। তুমি কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বা প্রশ্বাস বন্ধ করে রাখো তো, তুমি পৃথিবীতে বায়ুর যে অনুভব আছে, বায়ু যে প্রবাহিত হচ্ছে, এটা একটু তুমি তোমার নিঃশ্বাসটা বন্ধ রেখে দেখো যে এটা কতটুকু তোমার জীবনে অপরিহার্য বিষয়। এই অপরিহার্য বিষয়টি বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, বিভিন্ন কারণে আমাদের জনজীবনকে, আমাদের সামাজিক জীবনকে ব্যাহত করছে। এটি কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কারা করছে, এই বিষয়গুলো আজকে আমরা দেখার প্রয়াস করব। তাহলে বায়ু কি আমরা প্রথমত দেখি। বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। বায়ুটি কি মিশ্র পদার্থ, যার মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, হিলিয়াম, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদির উপস্থিতি আছে। সেই অংশটাকে আমরা বলতেছি কি মূলত বায়ু। এই বায়ু বায়ুমণ্ডলের একটি বিশাল একটা অবস্থা বা একটা উপাদান। তো এই বায়ু কি, কিন্তু এই বায়ু হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন বায়ু দূষণ অর্থাৎ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে ধরনের বায়ু গ্রহণ করছি, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ুকে মূলত আমরা বলবো কি দূষিত বায়ু। এখন অস্বাস্থ্যকর বায়ু বলতে কোন বায়ুকে আমরা বলবো? যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকে, কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেশি থাকে, মিথেনের পরিমাণ বেশি থাকে, সীসার পরিমাণ বেশি থাকে। এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানের আধিক্যগুলো যুক্ত বায়ুকে মূলত বলবো আমরা কি
দূষিত বায়ু। তাহলে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন এই জাতীয় উপাদানের আধিক্যের ফলে যে বায়ু আমাদের শ্বাস প্রশ্বাস নিতে ব্যাহত করে, বাধা সৃষ্টি করে, আমাদের জনজীবনকে বিপন্ন করে, সেই ধরনের বায়ুকে বলবো আমরা দূষিত বায়ু। আশা করি দূষিত বায়ু সম্পর্কে বুঝতে পেরেছ। অনেক সময় তোমাদের এই অংশ থেকে প্রশ্ন হয় যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কত। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা হলো 0.03%। যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায় কোনো কারণে, তাহলে সেই বায়ুটি কী হবে? দূষিত বায়ু। বর্তমান সময়ে আমাদের যে বিষয়টি প্রতিনিয়ত 24 ঘন্টা আমরা যে জিনিসটিকে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহটিকে সচল রাখছে, জীবনকে সচল রাখছে, সেই বায়ুটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করে তুলেছি। তো এই বায়ু দূষণের কয়েকটি কারণ আমরা দেখার চেষ্টা করি। বায়ু দূষণের যদি কয়েকটি কারণ দেখি, তাহলে প্রথমত যে কারণটি দেখব সেটি হচ্ছে কালো ধোঁয়া। অর্থাৎ পৃথিবীতে যে অংশ থেকেই কালো ধোঁয়া নির্গত হোক না কেন, সেটি হচ্ছে পরিবেশ দূষণের জন্য অন্যতম একটি বা বায়ু দূষণের একটি অন্যতম কারণ। এখন এই কালো ধোঁয়া বিভিন্ন ওয়েতে নির্গত হতে পারে। সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন থেকে হতে পারে, ইট ভাটা থেকে হতে পারে, আমরা প্রতিনিয়ত গ্রামে যে খড়ি ব্যবহার করে বা চুলার মাধ্যমে যে রান্না বান্না করি, এর মাধ্যমে নির্গত কালো ধোঁয়া, ইট ভাটার কালো ধোঁয়া, শিল্প কলকারখানার যে নির্গত বিভিন্ন ধরনের ধোঁয়া, এই সমগ্র পৃথিবীতে যে যে অংশ থেকে কালো ধোঁয়া নির্গত হয়, অনেক সময় আছে যে দাবাদহ, বনের পর বনে আগুন ধরে যায়। এটা অস্ট্রেলিয়াতে কিছুদিন আগেই হয়েছে। এরকম বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছুদিন পূর্বে পৃথিবীর বিখ্যাত বা সবচেয়ে বড় বনাঞ্চল যে অ্যামাজন বনে কি এই দাবাদহের কারণে কী হয়েছে? প্রচণ্ড কালো ধোঁয়া নির্গত হচ্ছে, যার কারণে কী হয়? পরিবেশ দূষিত হয়। কালো ধোঁয়া নির্গত করে সেখানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা, কার্বন মনোক্সাইডের মাত্রা, মিথেনের মাত্রা কি বেশি হয়ে যায় এবং সেই বায়ুটি আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়। যার কারণে এই ধরনের বলবো যে পৃথিবীর যে যে অংশ থেকে এই কালো ধোঁয়া নির্গত হোক না কেন, এই কালো ধোঁয়া নির্গত হওয়া হচ্ছে বায়ু দূষণের একটি অন্যতম কারণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখব কৃষি প্রক্রিয়াকরণ, অর্থাৎ কৃষির আধুনিকায়ন। কৃষির আধুনিকরণ করতে যে বিভিন্ন ধরনের কীটনাশক মূলত কী করা হচ্ছে? স্প্রে করা হচ্ছে জমিতে, এবং কৃষি জমির উৎপাদন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের বিষয় যেগুলো আছে করা হচ্ছে, এবং কৃষি জমির ফসল কর্তন, মাড়াই বা অন্যান্য বিভিন্ন কারণে পরিবেশের যে ধূলিকণাগুলো সৃষ্টি হয়, সেগুলোর মধ্যেও কিন্তু কী হয়? মূলত এই পরিবেশ বা বায়ু দূষিত হয়। এরপরে যদি আমরা দেখি অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ আমাদের নগরায়ন প্রক্রিয়াটা কি? অপরিকল্পিত। ড্রেনেজ ব্যবস্থা সিস্টেম নেই, বর্জ্য পদার্থ কোথায় নিষ্কাশন হবে সেই ব্যবস্থাটি না করে যেখানে সেখানে যত্রতত্র নগরায়ন গড়ে উঠছে। এর ফলে পরিবেশে যে অধিক জনসংখ্যার কারণে বা নগরায়নের ফলে যে পরিবেশের একটা মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে, বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো থাকছে না, এর প্রেক্ষাপটে মূলত কী হচ্ছে? যে এখানে এই অংশটি সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে বিষয়টি দেখলাম, হীরামণি লেখাগুলো আসলে নেটওয়ার্কের কারণে বা এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে লেখাগুলো হয়তো বোঝা যাচ্ছে না। তো এখন তোমরা ক্লাসটি শুনতে থাকো, আর বোর্ডে খুব বেশি লেখাও নেই। তো যাই হোক, এই অংশটি আবার যখন ইউটিউব থেকে ডাউনলোড করে তোমাদের লিঙ্ক শেয়ার করবো, তখন তোমরা ক্লিয়ার দেখতে পাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লিয়ার দেখা না গেলেও সাথে থাকো এবং ক্লাসটি দেখতে থাকো, তোমাদের আশা করি উপকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি দেখলাম, তাহলে বায়ু দূষণের আমরা বেশ কিছু কারণ দেখলাম। এখন বায়ু দূষণের প্রভাব, বায়ু দূষণের প্রভাব হচ্ছে জনজীবনের উপর এর কিন্তু সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এগুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে, পরিবেশের উপর প্রভাব বিস্তার করে এবং সমগ্র জীব জগতের উপর প্রভাব বিস্তার করে। বায়ু দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ শোক
বা কিছু অস্থায়ী বা স্বল্প সময়ব্যাপী নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই ধরনের কিছু শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় যে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের হার্টের যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু বায়ু দূষণের কারণেই আমাদের সমাজে সংঘটিত হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই বায়ু দূষণ থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে সর্বোপরি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। অর্থাৎ জনসচেতনতা তৈরি করতে পারলেই মূলত এই ধরনের একটা মারাত্মক সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারি। অর্থাৎ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা যে উপাদানগুলোর কারণে বৃদ্ধি পায় সেই কাজগুলো থেকে যদি জনগণকে নিরুৎসাহিত করা হয় তাহলে মোটামুটি এটার থেকে পরিত্রাণ। এছাড়াও সরকারি যে প্রশাসনিক যে ব্যবস্থা আছে, যেমন ইটভাটার যে কালো ধোঁয়া নির্গত, এটি কিন্তু মারাত্মকভাবে পরিবেশ দূষিত করে। তাহলে সেটা যেন 60 ফিটের কম না হয়, যেন উঁচা হয়। যে চিমনি যেটা বলা হয় ইটভাটার, এই চিমনি যদি অনেক উঁচা হয় তাহলে অনেক ধোঁয়া, সারা বাংলাদেশে দেখো যে কত ইটভাটা আছে, সেই ইটভাটার চিমনিগুলো যদি উঁচা করে দেওয়া হয় তাহলে একটা নির্দিষ্ট স্তরের উপরে যে কিন্তু সেই ধোঁয়াগুলো উপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে করে কি হয়, পরিবেশের যে বায়ু দূষণের যে প্রভাব এটি কিছুটা হলেও কি কমানো যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই অংশে দেখলাম বায়ু কি, বায়ু দূষিত বায়ু কি এবং বায়ু দূষণের কারণ, প্রভাব এবং প্রতিকারের একটি বিষয় আমরা দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখি কি শব্দ। এরপরে কি দেখব? শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে দেখি যে শব্দ কি। শব্দ বা সাউন্ড পলিউশন এই বিষয়টা আমরা দেখব। তার পূর্বেই আমরা দেখি যে শব্দ কি বা শব্দ বলতে আমরা কি বুঝি। শব্দ হলো এক ধরনের তরঙ্গ। দেখো, তরঙ্গ বলতে এখানে ঘাই দেওয়ার ফলে বা এখানে আঘাত করার ফলে কি হচ্ছে, এর কম্পন সৃষ্টি হচ্ছে। এর কম্পন সৃষ্টি হলে আমরা কি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আবার আমাদের শ্রবণ ইন্দ্রিয়কে আঘাত করছে যে কি শব্দ। এই জন্য শব্দ এক প্রকার কি শক্তি। শব্দ এক প্রকার কি শক্তি। শব্দ পরিমাপের এককে মূলত এখানে শব্দের যে একক তাকে মূলত বলা হচ্ছে কি জুল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো পদার্থবিজ্ঞানের ভাষায়। শব্দ হলো এক প্রকার তরঙ্গ বা এক ধরনের শক্তি যা কোনো বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়। যে আমি এই বস্তুকে আঘাত করছি, এর ফলে কম্পন সৃষ্টি হচ্ছে, তাই তুমি শব্দ শুনতে পাচ্ছ। কিন্তু আমরা তো সমাজ বিজ্ঞান করছি, আমরা তো সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী, তাহলে শব্দ আমাদের এখানে কিভাবে একটি গুরুত্বপূর্ণ উপাদান সেই বিষয়টা আমরা দেখব। আসলে শব্দকে এখানে আমরা একটি যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করতে পারি। দেখো, তোমার সাথে আমার এখন যে ইন্টারেকশন হচ্ছে, ক্লাসে যে আমি কথা বলছি, এটি তুমি শ্রবণ করছো, এই যে একটা ইন্টারেকশন, এটি যদি আমি এভাবে বলি, আসলে আমি কথা বলছি না, এখন তোমাদের সাথে মুখ নড়িয়ে কিছু ইশারা ইঙ্গিত করে বললাম, তাহলে কি এটা শব্দ হলো? এটা কি যোগাযোগের মাধ্যম হলো না? এটি হচ্ছে যোগাযোগের মাধ্যম। তাই সামাজিকভাবে আমরা বলবো যে শব্দ হলো এমন একটি মাধ্যম যা সমাজস্থ মানুষকে বিভিন্ন কাজকর্মে কি করে, সংগঠিত করে বা ইন্টারেকশন বা মিথস্ক্রিয়া তৈরি করে। আমরা জানি যে প্রাচীন প্রস্তর যুগে মানুষের যোগাযোগের মাধ্যম ছিল মূলত কি শব্দ বা বিভিন্ন ধরনের প্রতিকৃতি, ছবি, দেওয়ালচিত্র ইত্যাদির মাধ্যমে তারা যোগাযোগের মাধ্যমটা স্থাপন করত, বিভিন্ন ধরনের শব্দ করত, বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করত প্রাচীন প্রস্তর যুগের মানুষরা। তাহলে সেই প্রেক্ষাপট থেকে আমরা বলতে পারি শব্দ হলো এক ধরনের কি মাধ্যম। শব্দ হলো যোগাযোগের মাধ্যম, আমার তোমার সাথে ইন্টারেকশন একটা মাধ্যম। কিন্তু এই শব্দ যখন বিকট হয়, অস্বস্তিকর হয়, কানে বা শ্রবণ ইন্দ্রিয়র শুনতে বাধাপ্রাপ্ত হয় বা তোমার বিভিন্ন ধরনের বাধা দেয়, সেই ধরনের অবস্থাটিকে আমরা বলবো শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণ হলো যে শব্দের শ্রবণ করার একটি সহনীয় মাত্রা আছে। শব্দ শ্রবণ করার কি আছে? একটি সহনীয়
মাত্রা আছে। এই সহনীয় মাত্রার যে অবস্থা বা 50 থেকে 40 থেকে 70 ডেসিবেল এর উপরে গেলে যখন শ্রবণেন্দ্রিয়তে ব্যাঘাত সৃষ্টি করে তখন তাকে মূলত বলা হয় কি শব্দ দূষণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই সালাম জানাইছো। আনিকা ইসলাম রিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইসলাম, বর্ণা ইসলাম, শান্তা ইসলাম, হীরামণি, সুম্মা খানম। হীরামণি তুমি বলতেছো যে স্যার লেখা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, আসলে চেষ্টা করছি বলতে কি এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে তুমি দেখতে পাচ্ছ না হয়তো। এটির সমাধান দিয়েছি যে কিছু সময় পরে যখন হয়তো এটি ডাউনলোড করে আবার লিঙ্কটি শেয়ার করবো তখন তুমি ক্লিয়ার লেখা দেখতে পাবে অথবা ক্লিয়ার কথা শুনতে পাবে। আর তোমাদের আরেকটি বিষয় বলবো, সাদিয়া ইসলাম, আনারকলি, রুকায়া ইসলাম, এই যে যারা অনেকে রোল লং লিখেছো, রোল 239, আসলে রোল লং লেখার দরকার নেই। যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় বুঝতে অথবা কোনো কিছু রিপিট করার প্রয়োজন মনে করো যে স্যার না এই বিষয়টি রিপিট করেন, তাহলে আমি রিপিট করব। তোমরা আশা করি এই রোল লং না লিখে কোনো প্রশ্ন থাকলে করবে, এবং প্রশ্ন থাকতেই পারে। অবশ্যই ক্লাসটি দেখাকালীন বা চলাকালীন অবস্থায় তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে থাকো। আমি আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আর সর্বোপরি সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি যে ক্লাসটি দেখার জন্য, এবং সবাইকে তোমাদের সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, আমরা যে অংশে বা যেখানে ছিলাম, তাহলে শব্দের বিষয়ে ছিলাম। তাহলে শব্দ কি? এক প্রকার তরঙ্গ, এক প্রকার শক্তি, যা কম্পনের কোনো বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়। এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি ভাষা, কিন্তু সমাজবিজ্ঞানের ভাষায় আমরা বলবো শব্দ হলো যোগাযোগের মাধ্যম। তোমার সাথে আমার যে ইন্টারেকশন হচ্ছে এটি কিন্তু শব্দের মাধ্যমেই হচ্ছে। আমি যদি শব্দ করতে না পারতাম, আমি যদি শব্দ ঠিক বিকট শব্দ করতাম, তাহলে তোমার কানের শব্দটা যে বাঁচবে তখন সেটি শব্দ দূষণ হবে। তাহলে শব্দ দূষণ এবং শব্দের যে বিষয়টি আমরা দেখছি। এখন আমি একটু যদি উদ্দীপক বলি এরকম, যে রহমান সাহেবের পাশের বাড়িতে বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠানে খুব উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজছে বা সেখানে গান বাজনা হচ্ছে। তো এই বিকট শব্দে বা এই কারণে রহমান সাহেব কি হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হসপিটালাইজড করার পরেও কোনো অবস্থাতেই বাঁচানো গেল না। তাহলে একটা মানুষের জীবন প্রতিপন্ন হলো। এটি কিসের কারণে? সবাই বলো তো, এটি কিসের কারণে? যদি কেউ শুনে থাকো এই মুহূর্তে, তাহলে এই ধরনের উদ্দীপকটি আমি আবার বলছি যে গায়ে হলুদ অনুষ্ঠানে পাশের বাড়িতে, রহমান সাহেবের পাশের বাড়িতে উচ্চ স্বরের শব্দ বা গান বাজনা বাজছে, যার কারণে রহমান সাহেব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হসপিটালাইজ করার পরেও সে কী করছে, মানে সে বেঁচে থাকতে পারে না বা মৃত্যুবরণ করছে বা সুস্থ হয়ে ওঠে না। তাহলে এই যে অসুস্থতার কারণ কিসের কারণে? এটি হচ্ছে শব্দ দূষণের কারণ। এটি কিসের কারণে? শব্দ দূষণের কারণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শব্দ দূষণ কিন্তু আমাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। আমাদের দেশের অদক্ষ চালক যারা সচেতন নয়, তাদের কারণে অনেক শিশু অল্প বয়সেই মূলত তাদের শ্রবণ ইন্দ্রিয় হারিয়ে ফেলে, অর্থাৎ শ্রবণের যে শক্তি সেটি হারিয়ে ফেলে। কি কারণে আমি বলবো, যে রাস্তার পায়ে দিয়ে অনেক সময় বাচ্চা ছেলেরা হাঁটে, অনেকেই, সব মানুষই তো হাঁটে, তারপরেও বাচ্চারা যখন থাকে, যদি কোনো হাইড্রোলিক হর্ন বাজানো হয়, যদি সেটি 105 ডেসিবেলের ঊর্ধ্বে চলে যায়, তাহলে কি হয়ে যায়, সেটি কিন্তু ওই বাচ্চার জন্য যথেষ্ট ক্ষতিকর হয়। এটা বাচ্চার জন্য শুধু নয়, প্রত্যেকটা মানুষের জন্যই ক্ষতিকর। তাহলে কি কি কারণে মূলত এই পরিবেশ বা পরিবেশের একটি মারাত্মক উপাদান বা পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান শব্দ দূষিত হয়? তো এই প্রথমত আমি বলবো যে উচ্চ স্বরে যে কোনো ধরনের শব্দ, সেটা হতে পারে মাইকের শব্দ, বক্সের শব্দ, সেটা হতে পারে যান্ত্রিক ত্রুটিপূর্ণ এমন কোনো যানবাহনের শব্দ, আকাশ যে যানবাহনগুলো, এরোপ্লেন, জেট বিমান, হেলিকপ্টার যে শব্দ, এই বিকট আওয়াজ যেগুলোতে হয়, এই ধরনের শব্দগুলোর কারণে
হয়, পরিবেশের শব্দ দূষিত হয়। তো এরপরে আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প কলকারখানার যে শব্দগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানে মূলত অনেক সময় যে জেনারেটর সিস্টেম ব্যবহার করা হয়, এই জেনারেটর সিস্টেমের যে একটা শব্দ, এটি কিন্তু নির্দিষ্ট ডেসিবেলের উপরে চলে। তো এই ডেসিবেল মানুষের যে 50 থেকে অথবা 40 থেকে 70 ডেসিবেল যে শ্রবণেন্দ্রিয় যে সহনশীল মাত্রা, এই সহনশীল মাত্রা অতিক্রম করলেই মূলত সেটি হয় শব্দ দূষণ হয়। আর এই শব্দ দূষণের আমি কয়েকটি কারণ এখানে বলেছি, যে পরিবহন, শিল্প, কলকারখানার যে বিভিন্ন ধরনের শব্দ, যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন, এমন কিছু যানবাহন আছে যেগুলো যান্ত্রিক ভালো না হওয়ার কারণে সেগুলো কী হয়, অধিক শব্দ করে, এটি কি মানুষের জনজীবনকে বিপন্ন করে। এরপরে আছে আকাশ পরিবহন, এরপরে আছে সামাজিক কারণ, যেমন বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, মাইকিং ইত্যাদির কারণে দেখা যায় যে সামাজিক বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন উচ্চস্বরে গান বাজানো এক্সেট্রা বিভিন্ন কারণে মূলত কী হয়, শব্দ দূষিত হয়। শব্দ দূষণ কীভাবে প্রতিকার করা যায়? আসলে প্রথমতই বলবো যে এটিকে আবারও সেই জনসচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা এই জন্য এই কারণেই বলবো যে জনসচেতনতা যদি বাড়াতে হয়, যদি দক্ষ চালক নিয়োগ করা যায়, অন্তত শিক্ষিত কিছু চালক নিয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোথায়, কোন স্থানে, কোন ধরনের হর্ন বাজাতে হবে বা কি, এই যে বোধগম্য দক্ষ যদি থাকে মানুষের, তাহলে কিন্তু সেটাকে শব্দ দূষণ প্রতিহত করা যাবে। সর্বোপরি সরকারি যে সকল নীতি আইন আছে, যেখানে একটি শিল্প অঞ্চলে কতটুকু শব্দ হবে, তারপরে হচ্ছে আবাসিক এলাকায় কী ধরনের শব্দ উৎপন্ন হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন ধরনের শব্দ বাজানো যাবে না, এই ধরনের যে ধরনের সামাজিক আইন কানুন নীতি আছে, সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে শব্দ নিরোধক কিছু বিষয়, অর্থাৎ যে গাড়িটিতে শব্দ হয় সেই গাড়িটিকে শব্দ নিরোধক কোনো কিছু দিয়ে প্যাকেট করতে হবে। তারপরে যদি কোনো শব্দ, শিল্প কলকারখানায় অধিক শব্দ উৎপাদন হয়, তাহলে সেখানে সেই শব্দ প্রোটেক্টর বিভিন্ন কিছু দিয়ে শব্দ যেন উৎপাদন না, খুব বেশি শব্দ যেন উৎপাদন না হয়, এই বিষয়গুলো দৃষ্টিগোচর করলে মোটামুটি শব্দ দূষণ প্রতিহত করা যাবে। এই শব্দ দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে পারে, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটতে পারে, কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, অর্থাৎ 170 ডেসিবেলের উপরে যদি কোনো শব্দ চলে যায় তাহলে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে 105 ডেসিবেলের ঊর্ধ্বে দীর্ঘদিন শব্দ শ্রবণ করলে, কিছু সময় শব্দ শ্রবণ করলে কান বধির হয়ে যেতে পারে। অনেক সময় বিকলাঙ্গ সন্তান জন্ম নিতে পারে, যে গর্ভবতী মায়েদের যদি কেউ যদি অধিক পরিমাণ বা অধিক শব্দ 105 ডেসিবেলের অধিক শব্দ শ্রবণ করে প্রতিনিয়ত, সেটি তাকে কি মানসিকভাবে বিকারগ্রস্ত করবে। তিনি যে সন্তান প্রসব করবেন, সেই সন্তান বিভিন্ন ধরনের বিকলাঙ্গ, শ্রবণ ইন্দ্রিয় হারিয়ে ফেলতে পারে, বধির হতে পারে। তো এই জন্য বলবো যে শব্দ দূষণের কিন্তু সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এই সুদূর প্রসারী প্রভাব থেকে নিজেদেরকে বাঁচার জন্য শব্দ দূষণকে প্রতিহত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে মূলত কি, পানি দূষণ। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পানি হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পানি আমাদের দৈনন্দিন জীবনে এতটাই অপরিহার্য যে পানি ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। এই পানির অপর নাম, তাই বলা হচ্ছে কি, জীবন। এই পানির অপর নাম যে জীবন, এই জীবনটি মূলত কি প্রতিনিয়ত আমরা দূষিত করছি, বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। যে ধরনের দূষণগুলো চোখে দেখা যায় তার মধ্যে পানি দূষণ একটি অন্যতম। এখন পানি কি, পানি বা জল এটি কি, আসলে এটুকু আমরা জানি কিনা জানি না, আমি বলছি তোমরা দেখো যে আসলে পানি কি। আসলে পানি বা জল হলো একটি স্বচ্ছ অজৈব পদার্থ, স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন এক রাসায়নিক পদার্থ, যা পৃথিবীর পরিমণ্ডলের বা বায়ুমণ্ডলের যে কোনো জীব এর জন্য অত্যন্ত অপরিহার্য একটি উপাদান। তাহলে আমি আবার বলছি, শোনো যে পানি কি। পানি বা জল হলো এমন একটি অজৈব, স্বচ্ছ, গন্ধহীন, বর্ণহীন
রাসায়নিক পদার্থ যা পৃথিবীর বায়ুমণ্ডলের কোনো জীব কোষ বা উদ্ভিদ কোষের জন্য অপরিহার্য উপাদান। তাহলে পানির সংজ্ঞা দিতে গিয়ে আমি কিছু বৈশিষ্ট্য বলেছি, তোমরা কি লক্ষ্য করেছো? কি কি? স্বচ্ছ, গন্ধহীন, বর্ণহীন। পানির যে বৈশিষ্ট্যগুলো বলেছি, এই বৈশিষ্ট্যগুলোর পূর্বে যদি আমি বা পরে যদি যুক্ত লাগিয়ে যে অস্বচ্ছ, গন্ধযুক্ত, বর্ণযুক্ত, আমি বর্ণহীন বলেছিলাম, আমি বর্ণ রঙের কথা বলছি, বর্ণ বলতে এখানে রংযুক্ত পানিকেই আমরা মূলত বলি কি দূষিত পানি। তোমরা যখন পদ্মা ক্রস করো ঢাকায় যেতে যেয়ে, তখন পদ্মার বুকে লঞ্চে যারা যাও, তখন পদ্মার বুকের যে পানি প্রবাহিত হচ্ছে, সেই পানিটা এখন কিন্তু খুব স্বচ্ছ শীতকালে, কেননা এখন পানি প্রবাহের পানির সাথে মূলত যে পলিকণা সেগুলো কম থাকে, যার কারণে পানিটা অনেক স্বচ্ছ। তো এই স্বচ্ছ পানি এবার তুমি যখন বুড়িগঙ্গা ঢাকায় প্রবেশ করার পোস্তগোলা ব্রিজ যেখানে যাও, ওই জায়গায় গিয়ে ব্রিজের পাশের দিকে যদি গাড়ির থেকে তুমি ব্রিজের নিচের দিকে তাকাও, যে বুড়িগঙ্গা নদীর যে চিত্র, সেখানে যদি তাকাও, তাহলে দুইটা পানি কম্পেয়ার করলে দেখো যে পদ্মার পানি যেখানে আমি বলছি স্বচ্ছ, বর্ণহীন এবং গন্ধহীন, বুড়িগঙ্গার পানিতে যাও সেখানে কি অস্বচ্ছ, গন্ধযুক্ত, স্বাদ, একটা গন্ধ স্বাদযুক্ত এবং বর্ণযুক্ত পানি কি হচ্ছে মূলত কি দূষিত পানি। তাহলে আমরা এই সংজ্ঞার ভিত্তিতে বা সংজ্ঞার আলোকে মূলত দুইটা পানি কম্পেয়ার করে দূষিত পানি এবং শুধু একটা ভালো পানির যে একটা নমুনা আমরা কিন্তু চিত্রটি দেখতে পেলাম। তাহলে এখন পদ্মা নদীর পানি কেন স্বচ্ছ? এখানে যেহেতু মানুষের যে প্রভাব, মানুষের যে দূষণের যে প্রভাব, সেটি কিন্তু কি অনেকটাই কম। আর ঢাকা শহরের মানুষের যে নগর জীবন, এই নগর জীবনের বিভিন্ন কারণে বুড়িগঙ্গার পানি কি দূষিত হচ্ছে। তাহলে আমরা স্বচ্ছ পানি এবং দূষিত পানি, আমরা পানি কি সেই বিষয়টি জেনেছি। দূষিত পানি বলতে কি বোঝো বা দূষিত পানি কি সেটি আমরা বুঝেছি। এখন আমরা দেখি পানি দূষণের কারণ। বিভিন্ন কারণে পানি দূষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানি দূষণের কয়েকটি কারণ, এখানে যদি আমি একটি মানব সৃষ্টি এর কারণ এবং প্রাকৃতিক কারণ যদি বলি, প্রাকৃতিক কারণ অনেক সময় বন্যা, ভূমিকম্প, পাহাড় ধস ইত্যাদি কারণে জনজীবনের উপর, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক কারণ, অনেক সময় গবাদি পশু যদি অনেক সময় কি হয় মারা যায় জলোচ্ছ্বাসের কারণে। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি সিডর, 2007 সালে যখন সিডর হয়, তখন কিন্তু দক্ষিণবঙ্গের অনেক এলাকার অনেক জীবজন্তু ক্ষতিগ্রস্ত, মানে মারা গিয়েছে, সেগুলো পানিতে ভেসে, পানিতে পচে বিভিন্নভাবে পানি দূষণ করে। তবে সেই হারটা কিন্তু কি কম। আর আমাদের মানব সৃষ্ট কারণে মূলত পানি বিভিন্নভাবে দূষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মানব সৃষ্ট কারণে যেটা বলবো যে অপরিবর্তিত নগরায়ন, এটি হচ্ছে মানুষের একটি অন্যতম প্রধান কারণ। আরেকটি বলবো যে জনসংখ্যা বৃদ্ধি মূলত এই পানি দূষণের একটি মারাত্মক সমস্যা। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে সব কিছুর উপর প্রভাব বিস্তার করে। আমি শব্দ দূষণ করেছি, বায়ু দূষণ করেছি, পানি দূষণ করতেছি, মাটি দূষণ করব, প্রত্যেকটা ক্ষেত্রে মূলত এই জনসংখ্যা বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব রয়েছে। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে মূলত কি দরকার? তার অধিক খাদ্যের দরকার, তাই খাদ্য উৎপাদন করতে হচ্ছে। মূলত অধিক বস্ত্র দরকার, তাই বস্ত্র উৎপাদন করতে হচ্ছে। অধিক চিকিৎসা পদ্ধতির জন্য মেডিসিন দরকার, মেডিসিন উৎপাদন করতে হচ্ছে। বিভিন্ন ধরনের কলকারখানায় কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, সেই কলকারখানার বর্জ্য পদার্থগুলো বিভিন্নভাবে নদী, নালা, খাল, বিল ইত্যাদির মাধ্যমে সেগুলো পানিতে ছড়িয়ে পড়ছে এবং পানি দূষিত করছে। নগর জীবনের যে বর্জ্য পদার্থ, সেগুলো যথাযথভাবে ডাম্পিং করার না কারণে, যথাযথভাবে সেগুলো নিয়ন্ত্রণ করার না কারণে সেগুলো পানিতে যে পতিত হচ্ছে এবং পানি দূষিত করছে। এই ধরনের বিভিন্ন বহুবিধ কারণ রয়েছে, যেগুলো শুধুমাত্র এই জনসংখ্যা বৃদ্ধির কারণেই সংঘটিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানি দূষণের বিভিন্ন কারণ মোটামুটি আমরা দেখলাম। এই পানি দূষণের প্রভাব
জীবজগতের আছে, প্রাণীর উপর আছে, এমনকি মানুষের উপরও আছে। বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমশা, এই ধরনের বিভিন্ন পানিবাহিত রোগগুলো এই পানি দূষণের কারণেই সংঘটিত হচ্ছে। জীবজগতের ওপর যে আমাদের যে জীব বৈচিত্র্য আছে, আমাদের দেশের কিন্তু বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য আজকে কিন্তু আমাদের দেশের থেকে হারিয়ে যাচ্ছে। এটি কি পানি দূষণের কারণে? পানিতে এতটাই দূষণের মাত্রা বেড়ে গেছে, তার একটা যে পানিতে যে জীবগুলো থাকবে, পানিতে যে কচুরিপানাগুলো থাকবে, পানিতে যে শৈবাল ছত্রাক থাকবে, এগুলো কিন্তু তার সহনশীলতার ঊর্ধ্বে চলে যাচ্ছে, যার কারণে এই বৈচিত্র্যের একটা ব্যাপক প্রভাব আমাদের সমাজে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দেশে নদী, নালা, খাল, বিলে একসময় অনেক প্রজাতির মাছ পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। এই ধরনের বিভিন্ন পানি দূষণের কারণে এই ধরনের যে জীব বৈচিত্র্য আছে, এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পানি দূষণেরও কিন্তু একটি মারাত্মক প্রভাব রয়েছে। এখানেও ওই সরকারি বেসরকারি উদ্যোগ এবং জনসচেতনতা ইত্যাদির পাশাপাশি বিভিন্ন কার্যক্রম সংগঠন করে এই ধরনের দূষণ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর একটি দূষণ আছে, এই দূষণটা বলেই মোটামুটি আমি আজকে ক্লাস শেষ করব। সংক্ষেপে বলার চেষ্টা করি, যেহেতু ক্লাস টাইম অতিক্রম করেছে, তারপরেও তোমাদের এই বিষয়টি একটু মোটামুটি দেখানোর চেষ্টা করি যে এই সর্বোপরি যে উপাদানটি আছে সেটি হচ্ছে মূলত কি মাটি। মাটি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন সংক্ষেপে বলি যে আসলে মাটি কি, এই বিষয়টি তোমাদের জানা দরকার যে মাটি কি। মাটি হচ্ছে ভূপৃষ্ঠের উপরি অংশের যে নরম আবরণ আছে, এই আবরণটিকে মূলত বলা হচ্ছে কি মাটি। মাটির আরও কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে আমি যদি কয়েকটি সংজ্ঞা বলি, যে এরকম: মাটি হচ্ছে কঠিন পদার্থের ছোট ছোট টুকরা। মাটি হচ্ছে কঠিন পদার্থের ছোট ছোট টুকরা, পানি ও বায়ুর সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ। পৃথিবীর শক্ত আবরণের উপরের স্তরকে মূলত কি বলা হয়? মাটি বলা হয়। জাতিসংঘ এই মাটি দূষণকে পৃথিবীর একটি গুপ্ত সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। মাটি দূষণ, এটি কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্বচক্ষে দেখতে পাই না। এটি মাটি তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে জানান দেয় যে আমি মাটি দূষিত হয়ে গেছি, আমি মাটি আর উপযোগী নয়, আমি মাটি চাষবাসের জন্য আর উপযোগী নয়। যার কারণ আমি তোমাদের বলবো যে এই মাটির প্রতি এতটাই প্রভাব পড়েছে, মাটিতে এতটাই মূলত জনসংখ্যা বৃদ্ধির কারণে এর প্রতি যে একটা ভারসাম্যের যে একটা দরকার, সেটি না থাকার কারণে আমরা মূলত কি হচ্ছে, মাটি দূষিত হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কারণ যদি আমি দেখি, আমরা দেখতে পাবো যে অধিক জনসংখ্যার কারণে অধিক খাদ্য প্রয়োজন, আর অধিক খাদ্য উৎপাদন করতে হলে কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োজন। তো যখন মাটিতে রাসায়নিক এবং কীটনাশক সার প্রয়োগ করা হচ্ছে, তখন কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা কি কমে যাচ্ছে। এই উর্বরতা ক্ষমতা কমে যাচ্ছে, যার কারণ আমি এই জন্য বলবো যে পূর্বে যে জমিতে মোটামুটি 10 মণ আউশ বা আমন ধান উৎপাদন করা হতো, ধান বনে চাষ করা হতো, সেই জমিতে একই সময়ে কিন্তু 2 গুণ 3 গুণ ফসল উৎপাদন করতে হচ্ছে অধিক জনসংখ্যা হওয়ার কারণে। তো এর কারণে দেখা যাচ্ছে যে রাসায়নিক এবং কীটনাশক প্রয়োগের ফলে মাটির যে গুণাগুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যদিও উৎপাদন হচ্ছে, কিন্তু সব ফসল কিন্তু জমিতে হয় না। যেমন এক সময়, আমি আমার এলাকার কথা বলি, বাস্তব উদাহরণ দিয়ে বলি, যে আমাদের এলাকায় এক সময় কিন্তু খুব সবজি হিসেবে মরিচটা খুব চাষ হতো। তো মরিচ যখন মানুষ এরকম 5 বছর মরিচ আরও অধিক উৎপাদন করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটির উর্বরতা ক্ষমতা এতটাই কমে গেছে, সেই জমিগুলোতে এখন আর মরিচ চাষ হয় না। মরিচের গাছ একটু বড় হওয়ার সাথে সাথে কি হয়, মারা যায়। তার কারণ কি, মাটি যে দূষিত হয়ে গেছে। মাটি তো জবান শক্তি না, মাটি তো বলতে পারছে না, কিন্তু মাটি তার কার্যক্রমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমি মাটি দূষিত হয়ে গেছি। এই মানব সৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীর যে উপরি অংশ, পৃথিবীর যে গুরুত্বপূর্ণ অংশ, এটি কিন্তু কি হচ্ছে, দূষিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক রাষ্ট্র তাদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকে।
ইউক্রেনের চরনাবিলে 1986 সালে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল ভূপৃষ্ঠে, সেখানে কিন্তু এখনও কোনো ধরনের বা চাষাবাদের অনুপযোগী, অর্থাৎ এই ধরনের মানব সৃষ্ট কারণে মাটি দূষিত হয়। বৃক্ষ নিধন, অধিক নগরায়ন, ঘর বাড়ি নির্মাণ করার জন্য বৃক্ষ নিধন করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, মাটি দূষিত হচ্ছে। মাটি জমি খণ্ডীকরণ, জমিকে ছোট ছোট খণ্ডে বিভক্তকরণের ফলে কি হচ্ছে, মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই মাটি যেন দূষিত না হয়, এই মাটি যেন দূষিত না হয়, যেমন ইট ভাটার, অনেক ইট ভাটা কিন্তু মাটি দূষণ করে। ইট ভাটার ইট উৎপাদন করার জন্য দেখা যায় কি হয় যে জমির উপরের অংশের যে উর্বর জমির যে মাটি, এটা কিন্তু ক্রয় করে নিয়ে যে ইট তৈরি করা হচ্ছে। আবার যেখানে ইট ভাটা আছে, সেই ইট ভাটাতে দীর্ঘদিন ইট পোড়ানোর জন্য সেই স্থানের মাটির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের মানব সৃষ্ট বিভিন্ন কারণে পরিবেশের মূলত গুরুত্বপূর্ণ যে উপাদান, এই উপাদানটি দূষিত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের পরিবেশের যে 4টি উপাদান, মতো মাটি, পানি, বায়ু, শব্দ, যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো বিভিন্নভাবে যে দূষিত হয়, এর কারণ এবং প্রভাব প্রতিকার আমরা জানার চেষ্টা করলাম, দেখলাম। তো আগামী তোমাদের আজকের এই ক্লাসের শেষেই করে দিই যে আগামী ক্লাসের আগের দিন, অর্থাৎ আজকে যদি বুধবার, আগামী শনিবার তোমাদের এই অংশ আজকের ক্লাসের পর ক্লাস টেস্ট দেওয়া থাকবে। আমি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাস টেস্টে অংশগ্রহণ করবে। আজকের মতো তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।